সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় রাজনীতির দায়, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ ইশরাফিল আলম এমপি, সংসদ সদস্য, নওগাঁ 6। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করে অধ্যক্ষ সিরাজ, দাবি পরিবারের। ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। সচেতনতার অভাবেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, ক্ষয়ক্ষতি কমাতে বাড়াতে হবে প্রচারণা। তুরাগে নির্মাণাধীন সেতুর পিলার ভেঙে দিল বিআইডব্লিউটিএ। 2টি মিল গুড়িয়ে দেয়া হলেও আদালতের হস্তক্ষেপে ভাঙা যায়নি একই দাগে থাকা আরও 2টি স্থাপনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের অপহরণের শিকার মেধাবী এমদাদুল। নিয়োগ কার্যক্রম স্থগিত করল আদালত। এবং বাস চাপায় পা হারানো রাসেলের কৃত্রিম পা সংযোজন। নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন। 2 সপ্তাহের অনুশীলনে ফিরবে হাঁটা চলার ক্ষমতা, আশা সিআরপি চিকিৎসকদের। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম রাজনীতির দায়। আমরা দেখেছি যে গতকালকে রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি, এবং তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে কেন এই হিংসা, কেন এই প্রতিহিংসা, কেন এই হত্যাযজ্ঞের মধ্যে আমরা নেমে পড়েছি। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেছেন, রাফিকে কেন এইভাবে নির্যাতিত হয়ে মরতে হচ্ছে। এই প্রশ্নের উত্তর রাজনীতিবিদদেরই দেওয়ার কথা, কিন্তু আমরা রাজনীতিবিদরা সে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছি। তো এই জায়গাটাতে আমরা বলছি যে রাজনীতির দায়। আর এ নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে 2জন রাজনীতিবিদ উপস্থিত আছেন, এবং আরও একজন রাজনীতিবিদ আমাদের সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। 3টি দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তো তাদের কাছ থেকে এই বিষয়গুলোতে আমরা জানার চেষ্টা করব। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে এই আলোচনা শুরু করতে চাই। বিএনপি মহাসচিবের যে উক্তির কথাটি আমরা বললাম, তো এই জায়গাটাতে যে আমরা আসি, তিনি যেভাবে বলেছেন তার মানে হচ্ছে তিনি কোনো দল বা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তিনি উদ্দেশ্য করে বলেননি, তিনি সকল রাজনৈতিক দল, সকল রাজনীতিবিদের কথাই বলেছেন। তো আমরা যদি আপনার কাছে সেই বিষয়টি জানতে চাই যে আসলে কেন, এবং এই যে যেই তিনি হিংসা, প্রতিহিংসা ইত্যাদির কথা তিনি বলছেন, সেই জায়গাগুলোতে কেন আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার বিষয় আজকে আপনি আলোচনার জন্য টেবিলে এনেছেন। রাজনীতির দায়। আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব, প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি কথা বলেছেন। অর্থাৎ সরকার, বিরোধী দল বা এর আশেপাশেও যারা আছেন, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদ, দায় রাজনীতিবিদদেরই, সে সরকারে থাকলে বা সরকারের বাইরে থাকলে। যেমন সরকারে যারা আছেন তারা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতন বলেন, ডাকাতি, হত্যাকাণ্ড বা সমাজে বিশৃঙ্খলা, এটা প্রধানত সরকারের এটার মুখোমুখি হওয়া এবং এটার দায় নেওয়া। কিন্তু শাসন ব্যবস্থা যদি জবাবদিহিমূলক না হয়, গণতান্ত্রিক না হয়, তখন এই ক্ষেত্রে দেখা যাবে যে রাজনীতির অংশটা সরকার পরিচালনা করছে তাদের দায়টা খুব একটা থাকে না। বিরোধী দল এই অব্যবস্থাপনার বিরুদ্ধে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলবে। অর্থাৎ ওই যে পুলিশ অফিসারটা যার নিয়ে কথা উঠেছে, দুদু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইশরাফিল আলম এমপি, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। দুদুর কথা শেষে আপনার সঙ্গে ফিরছি। ধন্যবাদ। জি দুদু, আমরা ইশরাফিল আলম সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা মানে কি বলবো, রাস্তার যে যানজট সেটা ঠেলে যে উনি আসতে পেরেছেন, এটার জন্য ধন্যবাদ। যাক, আমি যেটা বলছিলাম যে এই যে ওই থানার যে ওসি, যাকে ওখান থেকে ছুটি নামক একটি বিষয় ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কোনো শাস্তিমূলক ব্যবস্থায় না, কিন্তু ওখানে আমরা দেখেছি যে ওই অফিসে ওই মেয়েটি যখন গিয়েছিল মানে অভিযোগ দায়ের করতে, তাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে। তার প্রথমে তাকে ক্যামেরার সামনে বসানো হয়েছে। ওই অফিসারটা যদি জানতেন
সরকারের দিক থেকেও আমার বিপদ আসতে পারে, অথবা বিরোধী দলের থেকেও কার্যকর আন্দোলনের মোকাবেলা করার প্রশ্ন দেখা দিতে পারে অবস্থা, মানে আইনের বাইরে যাওয়ার কারণে। দুটোর একটু সে মুখোমুখি হয় নাই। অর্থাৎ সরকারি দলের রাজনীতিবিদদের যে দায়িত্বটা ছিল তারা সেটা পালন করে নাই আমার মতে। আর বিরোধী দলের রাজনীতিবিদদের যে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন ছিল ওই জায়গাটায়, সেটাও ওইখানে হয় নাই। সামগ্রিক পরিস্থিতি যেটা আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশে এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকেও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটা কার্যকরভাবে এখানে গেড়ে বসেছে, আমাদের দেশি ভাষায় যেটা বলে, সেই কার্যকর দেশি ভাষার যে অব্যবস্থাপনা, সেখানে রাজনীতিবিদদের একেবারে মূল্যহীন করে ফেলে। সে কোনো না কোনো পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু আসল যে মানুষের উপকার করা, মানুষকে রক্ষা করা, মানুষকে নিরাপত্তা দেওয়া, সেটি হয় না। যেমন দেখেন না, একটা ওসিকে সরাইছে, ওটা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা না, ক্লোজ করতে পারত, আরেক জায়গায় নিয়ে গেছে। খুব মজার ব্যাপার, তাকে রক্ষা করার জন্য এসপি সাহেব আবার এগিয়ে এসেছেন। আর দুদিন পরে যদি ডিআইজি সাহেব এগিয়ে আসেন অথবা আইজি সাহেব এগিয়ে আসেন, খুব আশ্চর্য হওয়ার কারণ নেই। এই জন্যে এই ঘটনা, অর্থাৎ একটি নারী নির্যাতন থেকে তারা এমন একটি সরকারই গড়ে ফেলেছে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সরকারটাই হচ্ছে বর্তমানে এখানে যে কাজ করছে, যেটাকে আমরা বলছি যে অনির্বাচিত, অবৈধ, যেটা অনেক অনেক দলই এই বক্তব্যের সঙ্গে একমত। তো স্বাভাবিক কারণে এখানে রাজনীতিবিদরা এই ধরনের ব্যবস্থাপনা বলেন, শাসন ব্যবস্থা বলেন, মানে আওয়ামী লীগের কাছে কতটা রাজনীতি আছে এটা আমি জানি না, বিরোধী দলের কাছেও কতটা রাজনীতি আছে সেটাও এখন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য কার্যকর যদি একটি আন্দোলন গণতন্ত্রের সপক্ষে তোলা সম্ভব না হয়, তাহলে আমরা এই যে অব্যবস্থাপনা, যেটাকে আমি বলবো নারী নির্যাতন, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, আপনি নিশ্চয়ই আজকে দুপুরের পরে দেখেছেন যে মানব জমিনে একটি মেয়ের আকুতি, আপনি আমার মনে হয় এই সংবাদটা অনলাইনে যারা থাকেন তারা দেখেছেন। কি মর্মান্তিক, কি ভয়ঙ্কর। একটি রাজনৈতিক দল, সরকার সমর্থিত একটি সংগঠন ৩-৪ বছর ধরে তার উপরে নির্যাতন করে যাচ্ছে, এবং শেষে মেয়েটির একেবারে মেয়েটির দিকে নজর যখন গেছে, তখন মেয়েটি ঘুরে দাঁড়িয়েছে। তাহলে আমরা কোন সমাজে, কোন অবস্থায় আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছে? তো এই জায়গাতে বেড়ে আসতে হলে পরে, হ্যাঁ আমি বলবো সরকারের ভিতরে যারা আছে তাদেরও ভাবার সময় হয়েছে। আর বিরোধী দলকে কার্যকরভাবে এটা প্রতিরোধ যদি গড়ে না তুলতে পারে, সেটা শুধু সরকার না, এখানকার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সবকিছুর বিরুদ্ধে যদি গড়ে তোলা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি আরো অবনতি হবে। ধন্যবাদ আপনাকে ইসরাফিল আলম এমপি। আমি আপনার কাছে আসছি, আমরা আলোচনা করছিলাম যে রাজনীতির দায়, আমাদের শিরোনাম আজকে আলোচনার। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনাটি শুরু করেছিলাম সেটি হচ্ছে গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ নির্মাণে আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি। তিনি সুনির্দিষ্টভাবে কোনো দলের কথা বলেননি, তিনি পুরো রাজনৈতিক অঙ্গনের কথা বলেছেন। এবং তিনি যেটি বলেছেন যে রাজনীতিবিদের উদ্দেশ্যে যে আমরা কেন এই হিংসা, প্রতিহিংসা, এগুলোকে আমরা কেন প্রতিরোধ করতে পারছি না, কেন নুসরাত রাফিকে এভাবে নির্যাতিত হয়ে মরতে হয়, এই ধরনের নানান মন্তব্য তিনি করেছেন। তো সেই জায়গাটা থেকে আমরা বলছি যে এই ধরনের ঘটনাতে যখন আপনারা রাজনীতিবিদরা তো দেশ চালাবেন, তখন রাজনীতিবিদরা আসলেই বা কেন ব্যর্থ হচ্ছেন, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় বলি আমি। ধন্যবাদ আপনাকে। মির্জা ফখরুল ইসলাম সাহেব একজন সুশিক্ষিত মানুষ, বিএনপি মতো একটা বড় দলের মহাসচিব। উনি যেভাবে কথাটা বলেছেন, সেই কথার দায় দায়িত্ব তো সকল রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মী নেতারা গ্রহণ করবে না, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। রাজনৈতিক দায় ব্যক্তিগত পর্যায়ে আছে, দলীয় পর্যায়ে আছে, জাতীয় পর্যায়ে আছে। ব্যক্তিগতভাবে উনি ব্যর্থ হতে পারেন, দলীয়ভাবে ওনার তো ব্যর্থতার সীমা নাই ওনার দলের, উনি দলীয়ভাবে ব্যর্থ হতে পারেন, কিন্তু জাতীয়তভাবে বাংলাদেশ তো এবং বাংলাদেশের রাজনীতি অনেক সফল এবং বিশ্বকে বিস্মিত করার মতো সফল। সারা বিশ্ব যখন বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের বিভিন্ন খাতের সফলতাকে প্রশংসা করছে, উন্নয়নের রোল মডেল বলছে, তখন উনি নির্বাচন বয়কট করে
ভোট বানচালের কথা বলে, প্রতিরোধের কথা বলে ব্যর্থ হয়ে এবং নির্বাচনে অংশগ্রহণ করে উনি একদম ভরাডুবির শিকার হয়ে উনি যে কথাগুলো বলছেন, এটা ওনার আমি বলবো যে মানসিকভাবে রাজনৈতিক দেউলিয়াত্বের পর্যায়ে পড়লে নেতারা যেসব ভাষায় কথা বলেন উনি সেটা বলেছেন। কারণ লিপ সার্ভিস দেওয়া ছাড়া ওনার তো এখন আর কোনো কাজ নাই। কারণ কনস্ট্রাকটিভ এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল যে রোলগুলো বিরোধী দলের আছে গণতান্ত্রিক বিশ্বে, তার ধারে কাছে তো বিএনপি নাই, উনিও নাই, ওনার দলও নাই। এবং সেই পর্যায়ে রাজনৈতিক দলের নেতারা একটা বক্তৃতা বিবৃতি দেওয়া ছাড়া তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার তো আর বিকল্প কোনো রাস্তা দেখেন না। সেই জন্য উনি সব কথা বলেছেন। বাংলাদেশের যে উন্নয়নশীল এবং অগ্রগতির যে অবস্থা, আমি শেষ করি, এটাকে যদি উনি বিবেচনায় রাখতেন তাহলে এই কথাটা উনি উচ্চারণ করতে পারতেন না। কারণ যে উনি আমাদের দুদু ভাই, আমার খুব সম্মানিত, খুব প্রিয় মানুষ, দুদু ভাই যেটা নুসরাতের ঘটনা বলেছেন, আপনারা বলেছেন, আমরাও বলছি, নুসরাতের ঘটনাটার সাথে কোনো বিবেক সম্পন্ন মানুষই একমত হতে পারবে না, এবং নুসরাতের পরিবার বা তাদের যারা শত্রু তারাও এটা গ্রহণ করতে পারবে না। কিন্তু ঘটনা ঘটেছে, এই জাতীয় ঘটনা বিভিন্ন দেশে বিভিন্নভাবে মাঝে মধ্যে ঘটে যায়। কিন্তু দেখার বিষয় যে সরকারের ভূমিকাটা কি। সরকার তো তাৎক্ষণিকভাবে এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শোনার সাথে সাথে নির্দেশ দিয়েছেন। এখন টোটাল বিষয়টা একটা তদন্তের মধ্যে এবং ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ার মধ্যে আছে। ওসি সাহেবের কথা হয়েছে, হ্যাঁ অবশ্যই এটার সাথে আমরা একমত নয়। প্রাইভেসি ইস্যু এখানে জড়িত ছিল, তাকে যখন থানায় নিয়ে গেছে, তার সোশ্যাল ডিগনিটি, সোশ্যাল প্রেস্টিজ, ওনারের প্রশ্ন এখানে জড়িত ছিল, উনি সেটাকে সুরক্ষা দিতে পারেননি। এটা নিয়ে এসপি সাহেব কেন, বাংলাদেশের আইজিপি সাহেবও যদি চেষ্টা করেন ওনাকে রক্ষা করতে পারবেন না। কারণ এই যে আপনার মিডিয়ার বদলতে সারা বিশ্বে এটা ভাইরাল হয়ে গেছে। অবশ্যই যে ওসি সাহেব এটা করেছেন তার দায়িত্ব তাকে ভোগ করতে হবে। জি, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যটাকে যে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, তিনিও একজন রাজনীতিবিদ, আপনি একজন রাজনীতিবিদ, একজন আত্মোপলব্ধি বা আত্মসমালোচনা হিসেবে আপনি কি সেই জায়গাটাকে আমি বলছি যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যে দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, যে দলের নেতৃত্বে এখন নতুন বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে, সেই দলের রাজনৈতিক ব্যর্থতাকে আমি অবশ্যই ফখরুল ভাই যেভাবে বলেছেন তার সাথে আমি সেটাকে আমি জাস্টিফাই করতে পারি না। আমার দল সফল এবং জনগণের জনমতের উপর নির্ভর করে আমরা কাজ করে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আরও সফলতা অর্জন করব। জি, ধন্যবাদ। রাজুল আপনার কাছে আসবে, এখন দর্শক ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আমার নাম আহমেদ, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা জনাব শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে। জি হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কি যে এই যে আমি পত্রিকা বা টেলিভিশনে দেখতে পাচ্ছি যে খালেদা জিয়া ফেরত নিয়ে বিদেশে চলে যাচ্ছেন, এটা কতটুকু সত্যতা? আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে আমার শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে জানতে চাই, কয়েকদিন আগে একটা বেসরকারি টেলিভিশনে রিপোর্ট দেখলাম যে খালেদা জিয়া নাকি ওনার গৃহকর্মীকে বেতন দিচ্ছেন না। এখন এই নিউজটা যদি মিথ্যা হয় তাহলে আপনারা আইনগত ব্যবস্থা কেন নিচ্ছেন না ওই টেলিভিশনের বিরুদ্ধে? জি ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর আমরা দুদু ভাইয়ের কাছে নেওয়ার চেষ্টা করবো। তার একটু নাজমুল হক প্রধান আপনার কাছে আসতে চাই। আমি দুদু ভাই একটি কথা বলছিলেন, সেটি হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে বা সার্বিকভাবে তিনি যেটি বলছেন, সরকারের যেরকম দায়িত্ব রয়েছে পাশাপাশি বিরোধী দলগুলোরও দায়িত্ব রয়েছে। তো আপনারা যেহেতু বিরোধী রাজনীতি করছেন, এই বিরোধী দলগুলো বাংলাদেশের এই নুসরাত রাফির ঘটনার কথাই যদি বলি, তারা আসলে কতটুকু কার্যকর আন্দোলন গড়ে তুলতে পেরেছে বা জনমতের পক্ষে তারা কতটুকু মাঠে নেমেছে? আপনাকে অজস্র ধন্যবাদ। খুব টাচি ইস্যু, কথা বলা বিপদ। এই কারণেই আপনি একটা ভালো কথা বলেছেন যে দায়। জি, আমরা বাংলাদেশে রাজনীতি আমরা সবাই বলতে ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসতেছি। স্বাভাবিক রাজনীতিতে দায়িত্ব বলে কথা আছে। জি, একটা দল অপোজিশনে থাকলেও, সরকার না থাকলেও, তাই না, সমাজের এই সমস্ত বিষয়গুলিতে কথা বলে মুভমেন্ট করে। তো ঠিক এরকম অসুস্থ হলে মানুষকে যেমন চিকিৎসা নিতে হয়, রোগীর ওষুধপত্র নিতে হয়, ঠিক তেমনই সমাজের অসুস্থতার কারণে রাজনৈতিক দলগুলি সবাই
একই সঙ্গে বা আলাদা আলাদা হবে, তাই না, একই ধরনের কথা বলে এবং সমাজ থেকে অসঙ্গতিগুলিকে দূর করে সমাজের সুস্থতা বজায় রাখে। চিকিৎসা বলতে পারেন, রাজনৈতিক দলগুলির চিকিৎসা দেয় সমাজকে, সমাজকে সুস্থ করে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান সময়ে এটা বললে হয়তো বলবেন, যেমন এটা রাজনৈতিক দল, সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে গেছে। কিন্তু দল, সরকার এবং আপনার কি যেন কয় রাষ্ট্রের কর্মকর্তা কোনোটাই পার্থক্য করা যাচ্ছে না, সব সব একই সঙ্গে কেমন যেন লেপ্টে গেছে। যার কারণে আপনি দেখবেন এই যে জনাব সংসদ ইসরাফিল আমার বন্ধু লোক বললেন, তাই না, যে প্রধানমন্ত্রী বলেছে বিচার হবে, প্রধানমন্ত্রী না বললে কি বিচার হবে না? তাহলে আমি কি বলবো সাগরগুলির বিচার হচ্ছে না, প্রধানমন্ত্রী বলেন না দেখে বিচার হচ্ছে না? তনুর কথা যদি বলি, তনুর কথা যদি বলি, একই তো, তাই না? তার মানে আমরা কি সঠিকভাবে সবাই অ্যাজ এ হোল দায় এবং দায়িত্ব যেটা আছে রাজনীতি করার জন্য, ক্ষমতায় আছি, ক্ষমতায় নেই, ঠিকভাবে পালন করছি না? পরিষ্কার আমরা ঠিকভাবে পালন করছি না। আমরা সর্বক্ষেত্রেই দলীয় দোষে দুষ্ট করছি না দেখে আজকে সমাজের অসঙ্গতিগুলিকে গোটা সমাজকে নাড়িয়ে দিচ্ছে। আচ্ছা নাজুল, ভালো ভালো জিনিসগুলি, সমাজের ভালো ভালো, সরকারের ভালো ভালো পদক্ষেপগুলি আজকে কেমন জানি ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। খারাপ জিনিসগুলি প্রধান মুখরোচক আলোচনা হিসেবে চলে আসতেছে মানুষের কাছে। এই যে দায়টা, আমি আজকে রাজনীতি করি, আমি আজকে ক্ষমতায় আছি, আমি হয়তো আরও আজীবন থাকবো, কিন্তু এই দায়টা আজীবন থাকার পরও এই দায়ের থেকে আমি কখনোই জনগণের কাছে মুক্তি পাবো না, দায় মুক্তি পাবো না। আইন করে পেতে পারি, কিন্তু জনগণের কাছে রাজনীতিবিদের যেটা দায় মুক্তি, আজকে ক্ষমতায় থাক আর না থাক, যখন দুদু সাহেব হেঁটে যাবে, তাই না, তখন বলবে ওই যে পলিটিশিয়ান দুদু সাহেব হেঁটে যাচ্ছে, ওই যে সাহেব হেঁটে যাচ্ছে, তাই না, এবং ভালো লোক এরা হেঁটে যাচ্ছে। এই কথাটা যদি জনগণের কাছ থেকে রাজনীতিবিদরা না পায়, তাই না, সেটা রাজনীতি করার বৃথা, প্রয়োজন নেই। আমি মনে করি বর্তমান সময়ে সমাজের যে অসঙ্গতিগুলি আছে এগুলির মূল কারণ হচ্ছে এখানটায় রাজনীতিকে প্রপারলি করতে না দেওয়া বা করতে না পারা। আপনি দেখেন এখানটায় আমরা মনে করছি সংসদে বিরোধী দল এবং সরকারি দলের আসন নির্ধারিত আছে। বিরোধী দল এবং সরকারি দল, যে বিরোধী দলের রাজনীতি যে করবে, বিরোধী রাজনীতি করবে, কিন্তু সংসদ যেভাবে চলতেছে না, ওখানটায় সরকারি বিরোধী দলের কোনো 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 পার্থক্য করা যাচ্ছে না। উন্নয়ন তো পৃথিবীর সব দেশে করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? ডিউ টু রোল অফ দি পলিটিক্যাল পার্টিস। রাজনৈতিক দলগুলো এমনভাবে এখানটা নতুন একটা মডেল তৈরি করেছে উন্নয়নের কথা বলে, যে মডেলটা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এটা যেমন আমরা মালয়েশিয়া হওয়ার চিন্তা করছি, তেমন এখানটায় সোমালিয়ার রাস্তাও তৈরি হয়ে যেতে পারে। এই দিকটা যদি আমরা খেয়াল না করি, তাহলে প্রতি পদে পদে আমরা দায় আমাদের উপর বেশি হবে এবং দায়িত্ববান হওয়ার চেষ্টা করেও আমরা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবো। আরেকটা কথা আপনি বলছিলেন যে সরকার এবং দল সব মানে একসঙ্গে লেপ্টে গেছে, এরকম কথা আপনি বলছিলেন, এর দায়ও কি আপনাদের রাজনীতিবিদরা নেবে? অবশ্যই নিজেরা না নিলেও নিতে হবে। জি, বলবে এক সময়, তাই না, যে আপনাদের যেই সরকার সেই দল সেই তো এই রাষ্ট্র, একই জিনিস। এটা হতে পারে, যেমন ধরেন লুই বোনাপার্টে, তাই না, আমি রাষ্ট্র, চতুর্দশ লুই আস্পালন করি, আমি রাষ্ট্র, উনি যা করছে সব রাষ্ট্রের জন্য। তাহলে ওনার মধ্যে করাপশন এইগুলির কোনো বালাই ছিল না। আজকে একটা ফ্যাসিস্ট ইডিওলজি যদি বলি, ফ্যাসিস্ট উনি বলছেন, আমি অ্যাগ্রি করি না, ফ্যাসিস্ট যিনি হিটলার, তার মধ্যে করাপশন দুর্নীতির কোনো ছিল না। আজকে আপনি গতকালের পত্রিকা দেখবেন 1200 কোটি টাকা লোপাট হয়ে গেছে ভুয়া ইন নামে। চিন্তা করতে পারেন। আরেকটি রিপোর্ট আছে, আপনি যদি বলেন গ্যাস সংযোগের 92 কোটি টাকা সরকার তহবিলে জমা দেয়নি তিতাস। দেখেন তাই না, এগুলি ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগুলি না, মানে ফ্যাসিস্ট গভর্নমেন্ট দি ভেরি মাস ইডিওলজিক্যাল, একটা টোটালিটারিয়ান মতবাদ, যে আমি যা করব, আমি রাষ্ট্র, আমি যা করব রাষ্ট্রের জন্যই করব। ফলে আমার অন্যায়টা মানুষ মারা বা এই করা, যেমন ধরেন স্টালিন কুলাকদের মারছে, অথবা সংস্কৃতিগুলো হয়েছে চায়না, তাই না, প্রচুর লোক মারা গেছে, হ্যাস্ত হয়েছে ফর ইডিওলজিক্যাল পারপাস এবং সমাজের, সেটা আরেকটা আলোচনা। কিন্তু আমি বলবো যে এগুলো হয়েছে আপনার রাষ্ট্রের কারণে হয়েছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শামসুজ্জামান দুদু, দর্শক একটি প্রশ্ন করেছিলেন, প্রশ্ন নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন, সেই প্রশ্নের উত্তর দিলে এরপরে অন্যটি প্রসঙ্গে আপনার কাছে যাব। প্রথম কথা প্যারোল। জি, প্যারোল হচ্ছে বেগম জিয়াকে ছোট করার জন্য সরকারের একটি পরিকল্পনার অংশ। বিএনপি বেগম জিয়া এবং তার পরিবার একবারের জন্য কোনো জায়গায় আলোচনা করেছে আমরা প্যারোল চাই, এরকম ঘটনা নাই। শেখ হাসিনা একবার প্যারোল নিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় কানের চিকিৎসার জন্য প্রথমে স্কয়ার, তারপরে তিনি আমেরিকায় গিয়েছিলেন। প্যারোলের ইতিহাস তার আছে, তার বংশেই আছে। শেখ মুজিবুর রহমান সাহেব প্যারোল নিয়ে আইয়ুব খানের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন পিন্ডিতে।
প্যারোল আওয়ামী লীগের সঙ্গে কোনটা এটা, লেপ্টে কোন আছে। সময়টা, এটা আমার জানা নেই। এটা হচ্ছে গণঅভ্যুত্থানের আগে, 69 গণঅভ্যুত্থানের আগে তিনি তখন রাষ্ট্রদ্রোহী মামলায় আচ্ছা, পাকিস্তানের বিচারের আবার মুখোমুখি। আমরা দেখেছিলাম আগরতলা ষড়যন্ত্রের মামলার সময় ওইটাই বঙ্গবন্ধু আগরতলা নেননি। ষড়যন্ত্র মামলায় উনি গেছিলেন, নেননি না, গেছিলেন। মৌলানা ভাসানী নিষেধ করছিলেন যে মুজিব ওখানে গিয়ে কোনো লাভ হবে না, যেও না। তো শেখ মুজিব ফিরে এসে বলল যে আলোচনায় কোনো লাভ হয়নি। তো এই প্যারোলটা আওয়ামী লীগের গায়ের সঙ্গে লেপ্টি আছে, বিএনপির এখনো পর্যন্ত ল্যাপটাই নাই, এটা বলা যায়। এবং এটার সম্ভাবনা খুব কম, কারণ হচ্ছে বেগম জিয়া আপুসের নেত্রী হিসাবে পরিচিত, তাকে আরও কীভাবে ছোট করা যায়। কারণ দেখবেন যে আলোচনার ভিতরে টকশোতে খুব বারবার বলবে, এমনকি আইনমন্ত্রীও বলবেন যে মাফ চাইলে হয় রাষ্ট্রপতির কাছে, পারলে এই কথাও বলে যে পা ধরলে হয়। কিসের জন্যে? যাদের বিরুদ্ধে ধরেন শেয়ার মার্কেটে 96,000 কোটি টাকা, 96,000 কোটি টাকা, নট 96 কোটি টাকা না, 96 কোটি টাকা না, এই অভিযোগটা আছে, তদন্ত হয়েছে। এমন কোনো ব্যাংক নাই যেখানে ব্যাংক লুট করা হয় নাই। সেই জন্যে ওই যে ব্যক্তিগতভাবে তারা দায় নিতে পারে, আওয়ামী লীগ নেবে না, এই যে কথাটা উনি বললেন, একেবারে 1 থেকে 100 পর্যন্ত দায় আছে আওয়ামী লীগের, সরকারের। কিসের জন্য বেতন দেয়, কিসের জন্য গাড়ি দেয়, কিসের জন্য পাহারা দেয়? আরে বাবা, তোরা মানুষকে ভালো রাখবে বলে, কিন্তু ভালো রাখবে কে? সিরিয়ালি কিলার, গণধর্ষণ, এবং সেই ধর্ষণের সঙ্গে হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রতিদিনের ঘটনা, দায় নিব না। একটা মেয়েকে অপমান করব, ধর্ষণ করব, পালাক্রমে। আজকে বললাম না, মানব জীবনটা দেখেন 4 বছর ধরে মানিকগঞ্জে যুবলীগের, এরপরে যদি বলি আমি দায় নিব না, উনি নিতে পারে। আরে ভাই, আমি তো সরকারি না, আমি দায় নেবো কেন? আমার কি দরকার? আমার মহাসচিব তার বক্তব্যে কিছুটা আওয়ামী লীগকে রক্ষা করতে চাইছিল বলে অনেকে মনে করবে, কিন্তু ঘটনা হচ্ছে আওয়ামী লীগ তো নিজেকে রক্ষা, নিজে তো কাপড় চোপড় খুলে ফেলছে। এমন একটা অবস্থায় আওয়ামী লীগ নিজেকে দাঁড় করাইছে, ব্যাংক লুট, ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি। আরে ভাই, একটা সরকারই বানাইছে যার কোনো ভোট হয়নি। এই যে আমাদের প্রধান ভাইরাও তার দলের পক্ষ থেকে বলেছে ভোট তো ভাই 30 তারিখে না, 29 তারিখ রাত্রি হয়ে গেছে। এরকম ঘটনা, স্বাধীনতা মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ যে দেশে শহীদ হয়েছে, সেই দেশে সংগঠিত করার পরে তারা যদি বলে যে আমরা গণতান্ত্রিক, লজ্জা বলে তো একটা ঘটনা আছে, কিন্তু সেই লজ্জাটাও নাই। আর রাষ্ট্র বর্বর, আপনার বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী মানে হচ্ছে আওয়ামী লীগের একটি ফ্রন্টে রূপান্তরিত হয়েছে। যা খুশি তাই, যা খুশি তাই। আপনি খালি বড়কে বিরোধী দল বিএনপি ধরে নিয়ে গিয়ে বলবে যে আমরা ভেবে দেখছি কি কেস দেখা যায়। আরে ভাই, একটা ওসি, একটা তথ্য প্রমাণ সহ, এটা কি ডিজিটাল আইনে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার মতো আইন। কোর্ট কি বললো? ভাই তদন্ত করে ব্যবস্থা নেন। এখানে আপনি এখন আমি এটা শেষ করে দিই, ফাতেমার প্রসঙ্গ আসছে। বিএনপি বলছে যে ভাই আমরা তো বেতন দিচ্ছি, মহাসচিব বলছে অতিরিক্ত টাকা দিচ্ছে। 71 টেলিভিশন তাকে নিয়ে গিয়ে বললো যে না, এটা দেয় নাই। তারপরে তার বাবা স্বীকার করলো যে আমার পুলিশ ডেকে নিয়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমার চাপ দিছে, আমি কি করব। ওই যেমন একটা ছেলে বনানীতে যে আগুনের সময় ওই যে ইয়ে চাপা দিয়েছিল, ফায়ার সার্ভিসের পানি লাইন দেওয়ার পরে ওই যে টেলিভিশনের একটা উপস্থাপক তাকে নিয়ে গিয়ে বলল জর্জ মিয়ার মতন নাকি এটা? না, ঘটনা। আরে ভাই, শুনতে খারাপ লাগবে, আপনার 14 দলে আছেন, শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা খারাপ লাগলে কি হবে? মাটির সঙ্গে মিশাই ফেলছেন তো। ওইটুকু একটা দুধের বাচ্চা, তার মুখ থেকে বলাইছে যে বেগম খালেদা জিয়া এতিমদের টাকা নিছে বলে আমার এই 5 লাখ টাকা আমি দিয়ে দিতে। পরে আবার বলছে আমি ভাই ওরা শিখাই দিছিল, সেই জন্য আমি এটা বলেছি। রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা বলছে না ফ্যাসিবাদ না, এটা ফ্যাসিবাদের বাপ, যেখানে আইন বলে কিছু থাকে না, যেখানে রাষ্ট্র নিজে বর্বর, তার কোনো ইথিক্স থাকে না, কোনো নীতি থাকে না, সেই বর্বর একটি জায়গায়
আমরা বসবাস করছি, যারা 30 লক্ষ শহীদকে অপমানিত করেছে, 2 লক্ষ মা বোন যারা বেআব্রু, তাদের সমস্ত কিছু দিয়েছে রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্রকে ধ্বংস করে একটা পর্যায়ে নিয়ে গিয়ে, ব্যর্থ রাষ্ট্র পর্যায়ে নিয়ে গিয়ে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। শুধু আপনি বলছিলেন যে পুলিশ বা অন্যান্য প্রশাসনকে দলীয়করণের কথা, তো আমরা দেখি কি এই ধরনের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে যেরকম আপনারা করছেন, আমরা দেখি যখন যে সরকারি ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে বিশেষ করে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার এইভাবে করা, বলতে পারেন ইত্যাদি যে অভিযোগ অন্য রয়েছে। সরকারের সময় ধর্ষণ হয়েছে বলে এখন ধর্ষণ চালাচ্ছি আমরা। না না, একটি অপরাধ আরেকটি আবার অপরাধকে বলতে জায়েজ করা পারেন যায়। ওই সময় চুরি হয়েছিল, ওই বাংলাদেশ ব্যাংকে চুরি হয়নি, এবার আমরা করলাম। ওই সময় চুরি হয় না বলে আমরা চুরি করলাম, এইগুলো কোনো যুক্তি না। যুক্তিটা হচ্ছে যে আগে খারাপ ছিল এখন ভালো হবে, আগে ধর্ষণ ছিল এখন ধর্ষণ হবে না, রাইট। আগে জবাব দিতে ছিল এখন জবাব দিতে হবে, আগে ভোট হয়নি এখন ভোট হবে, জি আগে সবকিছু ভালো ছিল, জি একটা জায়গা খারাপ ছিল না। জি বেগম খালেদা জিয়ার নামে মঈন সাহেব যে কেস দিছে, ওই একই কেস, একই মামলা আমাদের শেখ হাসিনা এক সময় দিয়েছে। খালি একটা ছোট্ট উদাহরণ দিই, শেখ হাসিনার কোনো মামলা নাই এখন, তিনি প্রধানমন্ত্রী, তিনি প্যারোলে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর এখন বিরোধী দলের নেত্রী যে মামলাগুলো ছিল তার থেকে অন্ততপক্ষে 50-60টা মামলা আরো বেশি প্লাস হয়েছে। জি পার্থক্য হচ্ছে এই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে এখন সবচেয়ে বড় দায় রাজনীতিবিদদের। এটা ধ্বংস করেছে সরকারি দল বা আওয়ামী লীগ। সেটাকে পুনর্জীবন দিতে হলে পরে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এছাড়া কোনো পথ নেই। যে আপনি বলছিলেন যে একই মামলা হয়েছিল, এখন বলছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেই, বেগম জিয়ার বিরুদ্ধে আছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগ যেটি বলে যে আদালতের মাধ্যমেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে আর বেগম জিয়াকে আদালতের মাধ্যমে দণ্ডিত হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগ বলে। আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি তো আমাদের প্রশ্ন করছেন, জি। এই জন্য একজন প্রধান বিচারপতি আমাদের দেশ থেকে পালিয়ে গেছে কিনা? জি গেছে। উনি তো ছুটিতে গেছেন বলে গেছেন। এই যে দেখেন, মানে আমরা যেটা ভাষ্য পাই, আপনি যদি সত্যিকারের উপস্থাপক হতেন জি তাহলে তার বইটা পড়তেন, তার সাক্ষাৎগুলো শুনতেন, তাহলে আওয়ামী লীগের মতো বলতেন না যে সে ছুটিতে গেছে। স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে বসবাস করার মতো নিরাপত্তা আমার নাই। সেটা হচ্ছে তিনি বই লিখে বলেছেন, কিন্তু যখন তিনি এই যে যাচ্ছেন একটু তখন তো আগেই তিনি- বললেন হ্যাঁ যে না, যখন তিনি পালায় গেছেন- যায়নি, ছুটিতে না, গেছে। যখন তিনি গেছেন তখন আমি তো যখন বাসাতেই আপনাকে ছিল। স্মরণ করিয়ে দিচ্ছি, জি হ্যাঁ আমার কথা বুঝছেন, জি। তখন আপনি বলছেন বই লিখছে। হুম কোন আদালতের প্রধান বিচারপতি ছিলেন বলেন তো? বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি। যে বাংলাদেশের প্রধান বিচারপতি পালিয়ে বাঁচতে হয়, এটা কোনো ওই মানে জেলা পর্যায়ের না। তাহলে এখন বিচারপতিদের অবস্থাটা কি আপনার বোঝা উচিত, জি, যদি এই দেশে থাকতে হয়। জি বোঝা গেছে আপনার কথাটা। ইসাবুল আলম ভাই, আপনি শুনছিলেন দুজনের আলোচনায়, সঙ্গে আপনি তো উত্তর দিবেন, আমি একটু প্রধান ভাইয়ের একটি কথা বলতে চাই। তিনি একটি মন্তব্য করেছেন সরকার এবং বিরোধী দল এখন আসলে আর আলাদা করা যাচ্ছে না। প্রধান ভাই তো আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, আমরা একসাথে পার্লামেন্টে ছিলাম এবং পার্লামেন্টারিয়ানস হিসেবে দেশের ভিতরে বাইরে কাজ করেছি। উনি ছাত্র নেতা এবং গণমুখী রাজনৈতিক নেতা, ওনার এলাকাতে গিয়েছি আমি। উনি যে কথাটা বলেছেন যে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে ব্যবধান বা পার্থক্য করা যাচ্ছে না, এটা তো হওয়া উচিত নয়। পার্লামেন্টে পার্লামেন্টারিয়ানসরা জনগণের পক্ষে জনগণের কথা বলবে, জনগণের প্রত্যাশা প্রাপ্তির কথা, জনগণের না পাওয়ার কথা, কষ্টের কথা, এগুলো তো বলবে, এটাই স্বাভাবিক কথা। এখন বিরোধী দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যদি না বলেন তাহলে তো বিরোধী দল দুর্বল হবেই, তাদের ভয়েস কণ্ঠ দুর্বল হবে, ক্ষীণ হবে। এবং তারা যদি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ার ইচ্ছায় থাকে তাহলে তারা তো সরকারকে খুশি করার জন্যই কথা বলবেন, জনগণকে খুশি করার জন্য বলবেন না। তো আমাদের দেশে রাজনীতিবিদদের নীতি এবং আদর্শিক জায়গাটা ক্রমে উন্নত হচ্ছে না অবনত হচ্ছে, এই বিষয়গুলো আপনারা মূল্যায়ন করবেন। কিন্তু তাহলে যেহেতু বিরোধী দলগুলোকে ইচ্ছাকৃতভাবেই বলছে না, আপনি মনে করেন? কারো কণ্ঠ পার্লামেন্টে বন্ধ করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার বাংলাদেশের পার্লামেন্টে কোনো সদস্যকে কথা বলতে দেননি বা কথা বলতে বাধা দিয়েছেন, এরকম কোনো নজির বা দৃষ্টান্ত কিন্তু নাই। অতএব আমি অবশ্যই বলবো পার্লামেন্টারিয়ানসরা নিজের থেকেই বলেন না,
তাদেরকে আইন দিয়ে বন্ধ করা নেই, তাদেরকে পার্লামেন্টে অধিবেশনে মাননীয় স্পিকার কোনো রুলিং দিয়ে বন্ধ করেন না, পার্লামেন্টারিয়ানসরাই সেটা বলেন না, এটা তাদের ব্যক্তিগত দায় বা তাদের দলীয় দায়। কেন বলেন না বলে মনে করেন? আমি তো আগেই বলেছি, যারা স্বাধীনভাবে চর্চা করতে চান, সংসদের দায়িত্বকে অনুশীলন করতে চান, তারা তো জনগণের পক্ষে, জনগণের কথা, জনগণের উন্নয়নের কথা, কল্যাণের কথা, দুঃখ কষ্টের কথাই বলবেন। আর যখন সেখান থেকে তারা সরে যায়, তাহলে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা আছে, এটা তার ব্যক্তিগত সমস্যা। বাংলাদেশের সংবিধানই, আমাদের রুলস অফ প্রসিডিউরে, কোনো আইনে কিন্তু সংসদ সদস্যদের কথা বলার অধিকার রুদ্ধ করার বা বন্ধ করার কোনো ব্যবস্থা নাই। একটা আর্টিকেল 70 আছে, সেটা হচ্ছে কি, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কথা বলতে পারেন, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার দলের পক্ষে ভোট দিতে হবে, এটা এই একটা, এছাড়া কোথাও নাই। তো আমি রাজনীতির কর্মী হিসেবে আমি এইটুকু বলবো যে আমাদের প্রতিদিনের প্রতিক্ষণের প্রচেষ্টা থাকে, আমি হচ্ছে রাজনৈতিক কর্মী, কিন্তু যারা সত্যিকারের রাজনৈতিক কর্মী, চেষ্টা থাকে রাজনীতিকে কিভাবে সবার উপরে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে রাখা যায়, সেই ধ্যান ধারণা, স্বপ্ন সাধনাই তারা লালন করেন এবং কাজ করেন। কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন তাদের প্রতিকূলে চলে যায়, তারা অসহায় হয়। কারণ বর্তমানে রাজনৈতিক ব্যবস্থা এবং সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আপনারা পার্লামেন্টকে রিসার্চ করলে বুঝতে পারবেন। পার্লামেন্টে দেখেন, মিছিল মিটিং করা, ছাত্র জীবন থেকে রাজনীতি করার কয়জন সংসদ সদস্য আছেন, কয়জন পার্লামেন্টের নেতা আছেন, আর যারা কখনো রাজনীতিই করেননি, হ্যাঁ, তারা কয়জন আছে, কয়জন সাধারণ মানুষের নেতা আছেন, কয়জন শ্রমিক নেতা আছেন, কয়জন ব্যবসায়ী নেতা আছেন, আপনারা নিজেরা বুঝলে বুঝতে পারেন। এগুলো হয়েছে, এগুলো যেভাবেই হোক হয়েছে। এবং আমি বলবো যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর থেকে এগুলো হয়েছে। এখন এগুলোর প্রতিফল তো অবশ্যই খুব একটা সুবিধাজনক হবে না। আমি দুদু ভাই উনি কথা বলেছেন যে রাষ্ট্র কখনো বর্বর হয় না, হতে পারে না, হবার কোনো সুযোগ নাই। রাষ্ট্রনায়কের শাসন ব্যবস্থার মধ্যে যখন বর্বরতা আসে, নিষ্ঠুরতা আসে, যখন স্বেচ্ছাচার আসে, যখন আপনার নীতিহীনতা চলে আসে, এইটাই, এই শাসন ব্যবস্থাটাই সারা রাষ্ট্রের মধ্যে আপনার এই উনি যেটা বলেছে বর্বরতার বিষবাষ্প বিস্তার করে। এজন্য রাষ্ট্র তো রাষ্ট্রই, তাই না? সরকার তো আলাদা। সরকার যখন রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে খারাপ দিকে যায়, তখন রাষ্ট্রের অবস্থা খারাপ হয়। অতএব রাষ্ট্রের দোষ নেই, দোষ রাষ্ট্রনায়কদের। আর একটা বিষয়, উনি আমাদের সম্পর্কে উনি কথা বলেছেন, ব্যাংক লুটে এসে হ্যান ত্যান। দেখেন, ফাইমা মাহিমার থেকে শুরু করে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মৌরিক থেকে শুরু করে ওনারা অনেক কাজ করেছেন। তারা করেছেন বলে যে আমরা করব, এটা কোনো কথা না। তারা করেছেন বলে জনগণ তাদেরকে ভোট দেয়নি, আমাদেরকে দিয়েছে তার চেয়ে উন্নত শাসন ব্যবস্থা দেওয়ার জন্য। তো আমাদের সরকারের সময় তো আমরা আইন শৃঙ্খলা ক্ষেত্রে, জঙ্গিবাদের হাত থেকে রাষ্ট্রকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, বিরোধী দলের জ্বালানো পোড়ানো, তাদের অগ্নি সন্ত্রাস থেকে জনজীবনকে রক্ষা করার ক্ষেত্রে এবং উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে আমরা তো অনেক সফলতা অর্জন করেছি। এখন আর আহসানুল্লাহ মাস্টাররাও বাড়ির সামনের প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায় না, মঞ্জুর আলমরাও মারা যায় না, এসএম কিবরিয়া সাহেবের মতো একটা এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থমন্ত্রী ছিলেন, তার মতো মানুষ বুলেটে কি বলে আপনাদের যে গ্রেনেডের হামলায় নিহত হয় না। কিন্তু যখন তনু হত্যার বিচার হয় না, সাগরুনি হত্যার বিচার হয় না, তখন আপনাদের অর্জনগুলো কিছুটা ম্লান হয়। আমি একটু বলি, 21শে আগস্টের মতো ভয়াবহ গ্রেনেড হামলা দিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা কিন্তু সংঘটিত হয় না। তো হ্যাঁ, যেখানে সমাজ ব্যবস্থা আছে সেখানে তো ক্রাইম থাকেই। আপনি আমেরিকাতে দেখেন, কদিন আগে নিউজিল্যান্ড একটা শান্তির দেশ, সেখানে কি ঘটনা ঘটে গেল দেখেন। সারা বিশ্বেই এই যে অস্থিরতা, অসহিষ্ণুতা, এই বিষয়গুলো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। আফগানিস্তানে বলেন, ইরাক, মধ্যপ্রাচ্যে বলেন, সিরিয়া বলেন, সব জায়গাতে কিন্তু এই যে শ্বেত সন্ত্রাস বলেন, মানবতা বিরোধী কার্যক্রম বলেন, এই যে আমাদের বার্মাতে রোহিঙ্গাদের উপর বলেন হচ্ছে। কিন্তু আমাদের দেশ তার থেকে অনেক অনেক ভালো আছে। তার অর্থ এই না যে সাগররুনি হত্যার বিচার হবে না, সেটা আমাদের মেনে নিতে হবে। তার অর্থ এই না যে একজন মাদ্রাসা ছাত্রী বা স্কুল কলেজের ছাত্রীকে শিক্ষকরা শ্লীলতাহানি করবে, আত্মহত্যার দিকে ঠেলে দিবে, এটাকে সাপোর্ট করতে
হবে। 17 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এখানে ক্রাইম এবং ক্রিমিনালদের অস্তিত্ব তো আছে, এবং যে পর্যায়ে ছিল সেটা কমে এসেছে। এখন আপনার দেখার বিষয় যে রাষ্ট্রীয় সন্ত্রাস আছে কিনা, সরকার তার স্পন্সরশিপে, তার নেতৃত্বে, কর্তৃত্বে কোথাও কোনো ধরনের সন্ত্রাস করছে কিনা। এরকম ঘটনা ঘটলে সেটা কিন্তু সমালোচনার বিষয়, সেটা অবশ্যই সরকারের দিকে বৃদ্ধাঙ্গুলি মানে উচ্চারণের বিষয়। তবে দেখেন প্রত্যেকটা ফোন করতে চাচ্ছে, শিওর মোস্ট ওয়েলকাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি নওগাঁ মহাদেবপুর এয়ারপোর্ট থেকে বলছি ভাইয়া। জি বলুন। নাম বলেন ভাই। আমার নাম লুৎফর রহমান। জি। আর আমার প্রশ্ন হলো ইসরাফিল সাহেবের কাছে, জি, যে আসলে উনি অনুষ্ঠানের শুরুতে একটা কথা বললেন ভরাডুবি। হ্যাঁ, একটা কথার ভিতরে উনি বললেন ভরাডুবি। তো ভরাডুবিটা আসলে কোন দলের, আওয়ামী লীগের না বিএনপির? এটা একটু যদি উনি পরিষ্কার করে দিতেন। জি ধন্যবাদ আপনাকে। মহাদেবপুরের মানুষ তো খুব খুব রাজনীতি সচেতন হন। আপনাদের সেলিম সাহেব কিভাবে জিতলেন, ডেপুটি স্পিকারের ছেলেকে আপনারা কিভাবে হারালেন, এবং ওই এলাকার চেয়ারম্যান কয়েকদিন আগে যে ভোতন সাহেব নির্বাচিত হলেন, ওখান থেকে আগে নির্বাচিত হলেন, কেউ হবে কারা জিতলো আর কাদের ভরাডুবি হলো, এটা কি আপনাকে শেখাতে হবে? লুৎফর ভাই, আপনি আমার দেশের মানুষ, আপনি এরকম একটা প্রশ্ন করেছেন ভালো, কিন্তু এই প্রশ্নের মধ্যেই তো সব বিরোধিতা আছে। ভরাডুবি আপনাদের হয়েছে, ভরাডুবি বিএনপি এবং ওই 20 দলীয় জোটের যারা ভোট করেছে তাদের হয়েছে, ভরাডুবি তো আমাদের হয়নি। তবে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন, দল করেন, সংগঠন করেন, রাজনীতি করেন, জনগণের সাথে থাকেন, পাশে থাকেন, আপনাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারে। এটার জন্য আমাদেরকে দোষ দিয়ে তো লাভ নাই, আমাদেরকে দোষারোপ করে লাভ নাই। তো আমি যেটা বলছিলাম যে অনেক বড় বড় সন্ত্রাস বাংলার মাটিতে কিন্তু সংগঠিত হয়েছে, নৃশংসভাবে রাজনৈতিক নেতাদের খুন করা হয়েছে, নৃশংসভাবে রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, এবং চরমপন্থী জঙ্গিবাদী কার্যক্রমের ভিতর দিয়ে বাংলাদেশের জনজীবনকে একেবারে জিম্মি করে রাখা হয়েছে। আমার এলাকা আত্রাই রায়নগর রক্তাক্ত জনপদ, আমি এমপি হওয়ার পর তো ভাই এই রক্তাক্ত জনপদ নাই। আর দুদু ভাইরা জানেন, বিশেষ করে বামপন্থী রাজনীতি যারা করেছেন, বামপন্থী রাজনীতি, সুতিকাগার নকশালদের রাজনীতি, গলাকাটার রাজনীতি, সর্বহারার রাজনীতি, আর বাংলাদেশের তো 7টা ক্যাম্প আমার এলাকায় ছিল। তো সেগুলো তো নাই, একটা দুটো পুলিশ থানায় তো আমাদের এলাকার মানুষকে নিরাপত্তা দিচ্ছে, চোর ডাকাতি নাই, রাস্তা সান্দা নাই, এই যে ঘটনাগুলো ঘটছে আপনারা বললেন সেগুলো নাই। তো আমার কথা যেটা, যে দেখেন ব্লেম গেমিং করে রাজনীতিবিদরা রাজনীতি শক্তির সম্মান রক্ষা করতে পারবেন না। রাজনীতিবিদদেরকে নিজের সম্মান, নিজের মর্যাদা রক্ষার জন্যই রাজনীতিকে কথা বলছিলেন যে আসলে বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবেই হয়তো কথা বলতে চায় না। একটা বিষয় আমি বললাম না যে বাংলাদেশে একটা নতুন প্রেক্ষিত কি আপনি খেয়াল করুন, বিএনপি উনিও শুরুতেই বলছেন যে বিএনপি একটি বড় দল। জি, বিএনপি গতবার নির্বাচন করেনি, এবার নাকে খত দিয়ে আমি একটু ক্রিটিসাইজ করি বলে খত দিয়ে ভোট করতে আসছিল। এবার ভোট করে এবার যা হয়েছে, তাই না, সেটা তো সবাই জানে, দেশবাসী জানে, আমরাও বলেছি কি হয়েছে। বিএনপি পার্লামেন্টে নাই। ভালো হয়েছে নাকি? ভালো তো হয় নাই, বিএনপি পার্লামেন্টে নাই, বিএনপি পার্লামেন্টে নাই। কিন্তু দেখবেন সবারই পার্লামেন্টের বিরোধী দল হচ্ছে, কনস্টিটিউশনালি হচ্ছে জাতীয় পার্টি। জি রাইট, ওনারা কোনো কথা বলেন না, কিন্তু সবারই আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে বিএনপি। কিন্তু পার্লামেন্টেই নাই বিএনপি, অ্যাক্টিভিটিও নাই। ওনারা মন্ত্রীরা বলবেন বিএনপিকে, প্রধানমন্ত্রীও বলছেন, তাই না, এই আগুনের শিক্ষাটা বিএনপি থেকে হয়েছে, তাই না। আমি বলছি তাহলে পার্লামেন্টে একটা দল আছে বিরোধী দল, আইনগতভাবে তার চেয়ার আছে বিরোধী দল, তাই না, তার কোনো রোল নাই। আর পার্লামেন্টের বাইরে যিনি আসেন, তাই না, তাকে সবাই আক্রমণ লক্ষ্যবস্তু করতেছে। এই যে নতুন রাজনীতিটা, এটাই আমি বলছি যে আসলে দেশে এখন বিরোধী দলীয় কোনো রাজনীতি নেই, সব একাকার হয়ে গেছে। সরকার, বিরোধী দল, সমস্ত কিছুই সব মানে রাষ্ট্রের জন্য সব একাকার হয়ে গেছে। এবং এই একাকারের পরিণতি যে ভয়াবহ, তার সিমটমগুলি আমরা পাচ্ছি সমস্ত জায়গায়, সমাজে, রাষ্ট্র পরিচালনায়, উপরে সমস্ত জায়গায় পাচ্ছি। এটা যদি অনুধাবন করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে কিছুদিনের মতো তো শুনতে হবে। বঙ্গবন্ধু যেরকম বলছিল শেষ সময়ের কথাগুলি তার, তাই না, আমরা যদি দেখি ওগুলি কী কী বলেছিল, তাই না, একই উচ্চারণ মতো করতে হবে, এটা জাতির জন্য মঙ্গল হবে না। আমি যার কারণে যে কথাটা বলতে চাচ্ছি এখানটায়, আজকে নর্মাল স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়াটা এটা স্মুথলি ওপেন করে দেওয়া হোক, করতে দেওয়া হোক,
আজকে কোথায় কোথায় জঙ্গি, কোথায় কোথায় সপ্তাহে না করে এটা পার পাওয়া যাবে না। এখন প্রেক্ষিতটা ভিন্ন। ফলে এই যে স্বাভাবিক রাজনীতিটা কি, সে আমরা দেখি তো রাজনীতি করতে গিয়ে দেখি বিএনপি একটা প্রোগ্রাম করতে গেলে পারমিশন পায় না। ওয়াই? কেন পাবে না পারমিশন? কেন কেন আটকানো হবে? দেশে তো নির্বাচিত সরকার চলছে। তাহলে এই সামগ্রিক বিষয়গুলিকে যদি না ভাবতে পারি আমরা সামগ্রিক ভাবে, তাই না, তাহলে খণ্ডিতভাবে ভাবলে দেশের জন্য মঙ্গল হবে না। এই ধরনের ঘটনা যেহেতু ভারসাম্যহীন অবস্থাতে না অসংখ্য অস্বাভাবিক ঘটনা ঘটে, তার লক্ষণগুলি এখন ফুটে উঠতেছে। ফলে এগুলি আর না হোক, আমরা চাই সবাই মিলে এই দেশটা আমাদের, এই সমাজে আমরাই বসবাস করি। আজকে গত নির্বাচনে সমাজ যে ভারসাম্যহীনতা হয়েছে যেভাবে ভোটের কারণে, আমাকে ভোট নিতে হবে এই কারণে যা যা হয়েছে, তাই না, এটা যদি কন্টিনিউ করে, এখনও কন্টিনিউ করছে গ্রামে, যদি কন্টিনিউ করে, সত্যিকার আমাদের সমাজটাই ভেঙে যাবে। এবং ভেঙে যাওয়ার পরে কি কি সমাজ হবে এই জায়গায়, এটা আমি যত চেষ্টাই করি না কেন, এটা আমি সেই ধস থেকে, সমাজ ভেঙে যাওয়ার থেকে আমি দেশটাকে রক্ষা করতে পারবো না। আমি সেই কারণে মনে করছি এখন আমাদের সবারই সহনশীল জায়গা থেকে, ডেমোক্রেসির মূল ভিত্তি, মূল কথা হচ্ছে টলারেন্স, এই জায়গার থেকে এই ভিত্তি করে আমি কিভাবে ভবিষ্যৎ রাজনীতি করতে পারি তার এটা চিন্তা করা। শুধু উন্নয়ন করে মাতলে, বুঝছেন না, বাংলাদেশ সব ঠিক হয়ে যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। জনস্বাস্থ্য যদি আপনার কাছে আসতে চাই, শুরুর দিকে আপনি একটি কথা বলছিলেন যে এই যে আমরা যেই বিষয়টিতে আলোচনায় ঢুকেছিলাম, আপনি বলছিলেন যে সরকারের যেরকম দায়িত্ব রয়েছে বিরোধী দলগুলোরও কার্যকর আন্দোলন গড়ে তোলা। তো আসলে কি বিরোধী দলগুলো এইসব ইস্যুতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে পেরেছে? যদি না পারে তাহলে কেন পারছে না? পারছে না কারণ হচ্ছে এখন আওয়ামী লীগ তো দেশ শাসন করছে না, পুলিশ প্রশাসন, মিলিটারিও কোনো কোনো ক্ষেত্রে। শেখ হাসিনার মন্ত্রী পরিষদে আমার ধারণা যে এখানে যারা দুইজন বসে আছে সবাই যদি নাম বলতে বলা হয়, আমার মনে হয় তো ওনারাও বলতে পারবে না, ইসলামী সাহেবও বলতে পারবে না। 36 জন বিখ্যাত রাজনীতিবিদ, একজন দুজন বাদ গেলে না আমি বুঝতে পারতাম। মন্ত্রী পরিষদে যেটা হয় না কোনো কালে, কোনোদিন হয়নি, সেটা আওয়ামী লীগে ঝেঁটিয়ে বিদায় করে, এই কথাটা আমার না, এটা সাবেক অর্থমন্ত্রী বলে, ঝাঁটিয়ে বিদায় করার আগে আমি সরিয়ে যেতে চাই, ঝেঁটিয়ে বিদায় করতে। বুঝতে হবে যে নবরূপে বাকশাল এসছে। বাকশাল গঠনের সময় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল থেকে বাতিল করা হয়েছে। এখন কোন দলের কার্যক্রম, যেটা প্রধানও বলল, ওইভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করার মতো সাংবিধানে লেখা আছে, ফলে ওইটা দিয়ে কিছু যায় আসে না, এটা নাই। ওই যে বললেন গ্রেনেড হামলার কথা, এটা মর্মান্তিক, নো ডাউট, এটা ভয়ঙ্কর, এটার বিচার হওয়া উচিত। ওই যে আহসানুল্লাহ মাস্টার, তারপরে আমাদের কিবরিয়া সাহেব, তার কি প্রতিশোধ এই 500 জনকে গুম করে দেওয়া, 600 জনকে গুম করে দেওয়া, ওখানে 24 আর 2 28 এগেনস্টে আপনাকে গুম করে দেওয়া। আমাদের ইলিয়াস আলী সাবেক সিলেটেরই, কই প্রধানমন্ত্রী বলেছিলেন যাও বাসায় যাবে, আসেনি তো। 1.5 বছর পরে একজন সাবেক রাষ্ট্রদূত ফিরে এসছেন, মারুফ জামান সাহেব। আমি দোষারোপ করছি, আমরা একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করছি। এই দেশে একটা বাহিনী তৈরি করা হয়েছিল যার নাম রক্ষী বাহিনী। 75-এর পরে খারাপ ঘটনা না, 75-এর আগে বানানো হয়েছিল। এই জায়গায় আমাদের প্রধান আছে, যার সাথে এখন ওই সেক্রেটারি, প্রায় 40,000-এর মতো বিরোধী দলকে খুন করা হয়েছিল। তখন একটি রাজনৈতিক দলের প্রধান, সরবলা পার্টির শিকদার, প্রথম ক্রস ফায়ারে তিনি মারা গেছিলেন। তখন একজন শাসক ছিল, আমি নামটা বলবো না। যা কিছু শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে, সেটাকে আমাদের মেকআপ করতে করতে অনেক দূর আমরা এগিয়েছিলাম, কিন্তু এই শাসন ব্যবস্থা এখন যেখানে এসে দাঁড়াইছি আমরা, এর থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের অনেক কিছু মূল্য দিতে হবে। আমার কাছে মনে হয়েছে সেই পরিবর্তনটা ধারা হচ্ছে একটি গণ আন্দোলন, এটা সংবিধান স্বীকৃত একটি ব্যাপার। ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন গণতান্ত্রিক আন্দোলন করতে হয়, যেমন রক্ষী বাহিনীর বিরুদ্ধে আমাদের যারা কাজ করেছি, তখন ছাত্র উন্নয়ন করেছি অথবা জাসদ ছাত্রলীগ বা অন্য সংগঠন করেছে, তখন তাদেরকে অনেক মূল্য দিয়েই এই আন্দোলনগুলো করতে হচ্ছে। এখনও যে পরিস্থিতিটা এসে দাঁড়াইছে,
সেই দাঁড়িয়েছে আসন, আইনের শাসন, সাংবিধানিক শাসন। এই যে পার্লামেন্ট, সংক্ষেপ করবেন দুদু ভাই। হ্যাঁ আমি সংক্ষেপে বলি, এই পার্লামেন্ট সময়ের সব থেকে একটি ঘৃণ্য জায়গা। কার্ল মার্কস এক সময় পার্লামেন্টকে বর্জুয়া আর পেটি বর্জুয়া আর সর্বার দৃষ্টিভঙ্গিতে বলছিল ওই পার্লামেন্ট শুয়ারের খোয়ার। আর এখানে আমার কাছে মনে হচ্ছে এই পার্লামেন্ট আমাদের রাজনীতির সব থেকে একটি খারাপ এবং প্রতীক হিসাবে এখানে এসছে, যেখানে আমরা একটি ভালো নির্বাচন করতে পারি না। যে নির্বাচনটাকে আগামী ভবিষ্যৎ, আমার তো কেন জানি মনে হয়, ইসরাফিল ভাইকে কীভাবে না জানি না, যারা এই পার্লামেন্টের সদস্য হিসেবে তার স্ত্রীর সামনে দাঁড়ায়, তার সন্তানের সামনে দাঁড়ায়, আমার কেন জানি মনে হয় যে তারা একটু কম্পনে থাকে যে কখন তার সন্তান তার স্ত্রী বলে ভাষায় তোমরা কেমনভাবে নির্বাচনে জিতছো সেটা আমরা জানি। ধন্যবাদ। ইসরাফিল ভাই, আপনার নিশ্চয়ই উত্তর দেবেন, অনেকগুলো কথা আপনার কাছে নিশ্চয়ই জমা আছে, একেবারে সংক্ষেপে বলবেন। না, অনেক কথা বলেছেন দাদু ভাই, এবং আমি আর প্রধান ভাই একটি কথা বলেছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে, বিএনপিকে বিশেষ করে, যে কোনো সভা সমাবেশে অনুমতি চাইলে দেওয়া হয় না। না, অনুমতি তারা তো সভা সমাবেশ করছেন না তা নয়, এবং তাদের প্রতিদিনের কথা, প্রতিদিনের তাদের মনের মাধুরী মিশে তারা বলছেন, এই টকশোতেও বলছেন, তারা প্রেস কনফারেন্স করে বলছেন, মানববন্ধন বিভিন্ন জায়গাতে বলছেন, এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলোতে, থানাগুলোতে তারা মিটিং করছেন। সেসব জায়গায় তো কোনো বিধিনিষেধ নাই। এখন ঘটনা হচ্ছে, দেশের মানুষ যেরকম ওই আন্দোলন দেখে অভ্যস্ত হয়ে গেছে, সেই আন্দোলন তো বিএনপি করতে পারেনি। তারা আন্দোলনের নামে এই জ্বালাও পোড়াও করতে গিয়ে আসলে জনগণ থেকেও বিচ্ছিন্ন হয়েছেন, নিজেদেরও ক্ষতি করেছেন। তা আমি দেখ সেটা না, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যে এরকম অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে উনি যোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। যেমন সরকার সম্পর্কে বলেছেন, সরকার গঠনের ক্ষেত্রে, মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে আমি তো বড় ধরনের কোনো ত্রুটি দেখি না। হয়তো বয়সে নবীন কিছু এমপি সাহেবরা মন্ত্রী হয়েছেন, হয়তো দেখা গেছে যে অরাজনৈতিক কিছু ব্যক্তিরা, এমপি সাহেবরা মন্ত্রী হয়েছেন, কিন্তু তার তো কাজ ভালো করছেন, ভালো, খুবই ভালো কাজ করছেন। আমরা তো দেখে আমরা খুব খুশি হই যে দেশের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে ত্রুটি নাই, তাদের যথেষ্ট সুন্দর গঠনমূলক এবং আমি মনে করি যে কার্যকর ভূমিকা আছে। এখন ঘটনা হলো, একজন মানুষ সারা জীবন মন্ত্রী হবেন, একজন মানুষ সারা জীবন সরকার পরিচালনার দায়িত্বে থাকবেন, এটাও যেমন আশা করা ঠিক না। তবে একেবারেই অযোগ্য, অদক্ষ এবং যাকে কেউই চিনে না, উনিও যাদের দেশের নেতাকর্মীদেরকে চিনেন না, তাদেরকে মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দিলে কিছু সমস্যা হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টিম লিডার খুব দক্ষ। প্রধান ভাই একটি কথা বলেছেন, রাজনীতি করতে দেওয়া হচ্ছে না বিরোধী দলগুলোকে, আপনি এই ব্যাপারে কি বলবেন? এক কথা। না, রাজনীতি করার ক্ষেত্রে বাধা নেই। ঘটনা হচ্ছে বিরোধী দলকে করার মতো সক্ষমতা নিয়ে এগোতে হবে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।